নমস্কার, আমি প্রীতিশা দাস, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 35। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার শিক্ষক বিভাগের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের ধন্যবাদ জানাই, এবং আমার সহপাঠীদের ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য। আজকের আমার টপিক অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস, অর্থাৎ পঠন দক্ষতা বিকাশের আবশ্যিক কার্যাবলী। আমাদের প্রথমে জানতে হবে পঠন কি। আমাদের মনের ভাব প্রকাশ করা, কোনো বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারা, বিচার বিশ্লেষণ করা ও জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য ভাষার ব্যবহার প্রয়োজন। কোনো কিছু পাঠ করার আগে আমাদের ভাষা জানাটা আবশ্যিক। আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষার প্রয়োগ করি। এই ভাষার দুটি রূপগুলি হলো লিখিত, মৌখিক। ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য। তাহলে পঠনের উদ্দেশ্য হলো কোনো লিখিত রূপকে পড়ে আমরা সেটার অর্থ বুঝতে পারাই আমাদের পঠনের উদ্দেশ্য। শিখনের বিভিন্ন মাধ্যম থাকলেও পঠন মাধ্যম সবচেয়ে বেশি কার্যকর। সেজন্য শৈশবকাল থেকেই শিক্ষার্থীদের পঠনের অভ্যাস গড়ে তুলতে হয়। শিক্ষার্থীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। সেগুলি নিম্নে আলোচনা করা হলো। 1. প্রশ্ন ব্যবহার। পাঠ্য শুরু করার আগে বা পাঠ্য চলার সময় প্রশ্ন জিজ্ঞাসা ছাত্র বা ছাত্রীদের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলে এবং বিষয়টির ওপর বিশেষ মনোযোগ দিতে পারে এবং পড়ার দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে। অর্থাৎ বিদ্যালয়ে অথবা বাড়িতে যখন বাবা বা মা পড়াবেন এবং শিক্ষক বা শিক্ষিকা পড়াবেন, তখন যদি কোনো পড়ানোর মাঝখানে অথবা পড়া শুরু করার আগে অথবা পড়ার পর যদি তাকে প্রশ্ন করা হয়, প্রশ্নটা সব ছাত্র বা ছাত্রীদের জন্যই হবে, সহজ অথবা কঠিন, যাতে সবাই সে প্রশ্নের উত্তর দিতে পারে। তাহলে একটি ছাত্র বা ছাত্রীর মধ্যে জানার একটা আগ্রহ জাগবে এবং প্রশ্নের ফলে তাদের সেই ডাউট ক্লিয়ার হবে একটা পঠনের ওপরে। 2. শিরোনাম প্রস্তাব করা। ছাত্র বা ছাত্রীদের কোনো রচনা বা কোনো অনুচ্ছেদের শিরোনাম দিতে প্রস্তাব করা হয়। এটি ছাত্র বা ছাত্রীদের কোনো রচনার বিষয়বস্তু বা প্রসঙ্গ বুঝতে সাহায্য করে। অর্থাৎ কোনো রচনা যদি একটা ছাত্র বা ছাত্রীকে দেওয়া হয় যার শিরোনাম নেই, তাদের যদি বলা হয় যে তোমরা এই রচনাটি পড়ে শিরোনাম তোমাদের মন মতো তোমরা যেটা বুঝলে সেটা দাও, তাহলে তাদের মধ্যে সেই পঠনের একটা আগ্রহ জাগবে এবং তাদের শিরোনামে একটা শিক্ষক বা শিক্ষিকা বা বাবা বা মা বুঝতে পারবে যে তারা তাদের কল্পনা শক্তি ঠিকমতো কাজ করতে পারছে কিনা, কাজে লাগাতে পারছে কিনা। 3. সারসংক্ষেপ। ছাত্র বা ছাত্রীরা কোনো অংশের সারাংশ তৈরি করে পড়লে মূল বিষয়টি সম্পর্কে অবহিত হয় এবং পঠনের দক্ষতা উন্নত হয়। কোনো একটি বিষয় যদি তারা সারসংক্ষেপ করে পড়ে নিয়ে নিজে যেটা বুঝলো সেটা সংক্ষেপে যদি নোট বানিয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে পঠনের একটি দক্ষতা আসবে এবং নিজে পঠন করে সেটা বোঝার একটি দক্ষতা জাগবে। 4. অনুমান। ছাত্র বা ছাত্রীরা কোনো রচনা পড়ে তারপরে কী ঘটনা ঘটতে পারে তার একটি অনুমান করতে পারে। যদি আমরা কোনো ছাত্র বা ছাত্রীকে কোনো কবিতা অথবা কোনো গল্প পড়ে শোনাই, তাহলে তাদের মনে একটি কৌতূহল জাগে এবং তারা একটি অনুমান করতে পারে যে এই কাহিনীতে কোনো পজিটিভ দিক অথবা নেগেটিভ দিকে যেতে পারে। 5. তুলনা। একটি বিষয়ের ওপর দুটি রচনার দ্বারা ছাত্র বা ছাত্রীরা তুলনা করতে শিখবে। যেমন দুটি বিভিন্ন সংবাদপত্রে একই রিপোর্ট পরিবেশ, মানে কোনো একটি বিষয় যেটা দুই জায়গায় দুইভাবে লিখিত হয়েছে, যেমন একটি ঘটনার ওপরে দুটো পেপারে দু রকমভাবে লেখা হয়েছে, সেটা যদি নিয়ে এসে ছাত্র বা ছাত্রীকে পড়ানো হয়, তাহলে তারা সেই বিষয়ে তুলনা করতে পারবে যে কোন লেখাটা কেমন হয়েছে এবং কোন লেখায় কেমনভাবে সেই লেখাটা পরিবেশন করেছে। ব্যক্তিগত প্রতিক্রিয়া।
এই বিষয় নিয়ে ক্লাসের সমস্ত ছাত্র বা ছাত্রী কী ভাবছে তা পারস্পরিক আলাপ আলোচনায় ব্যক্তিগত প্রক্রিয়া জানা যায়। অর্থাৎ কোনো বিষয়কে একটি ক্লাসে নিয়ে আলোচনা করলে শিক্ষক বা শিক্ষিকা যদি আলোচনা করে, তাহলে যদি সমস্ত ছাত্র বা ছাত্রীর থেকে তাদের যেটা ওরা বুঝেছে সেটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সেখানে শিক্ষক বা শিক্ষিকা বুঝতে পারবে যে তারা কি বুঝেছে, এবং পারস্পরিক আলোচনায় তাদের ভুল মতামত বা ঠিক মতামত সেগুলো তারা ঠিক করে নিতে পারবে, অথবা নতুন কোনো জ্ঞান তারা সঞ্চার করতে পারবে। 7. জোরে পড়া। উচ্চস্বরে পড়া শিক্ষার্থীদের বোধগম্য হয় এবং পঠনের বিকাশ সহায়তা করে। যদি কোনো একটি পড়া আমরা জোরে পড়ি, তাহলে সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছয় এবং আমাদের উচ্চারণ স্পষ্ট হয়। যদি কেউ কথা বলতে লজ্জা পায় বা জোরে কথা না বলতে পারে, অথবা পড়ার দক্ষতা তেমন নেই, তাদের যে দক্ষতাগুলো নেই, সেই দক্ষতাগুলো তাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করে। 8. নোট হিসেবে পড়া। কোনো বিষয় নোট এর আকারে পড়লে তা বেশি বোধগম্য হয় এবং বিষয়টির প্রতি স্বচ্ছ ধারণা তৈরি হয়। যদি ছাত্র বা ছাত্রী নিজে নোট করে পড়ে, কোনো বিষয় যদি নিজে নোট বানিয়ে পড়ে, তাহলে তার সেই বিষয়ের প্রতি একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়। সে বুঝতে পারে যে কিভাবে আমি এই লেখাটি পরিবেশন করব, এবং তার ভাষার এবং পঠনের যে দক্ষতা সেটা আস্তে আস্তে বাড়ে। 9. ব্যক্তিগতকৃত করা। শিক্ষার্থীরা পাঠের সঙ্গে ব্যক্তিগত সংযোগ তৈরি করে তাদের বোঝাপড়া বাড়াতে পারে। কোনো একটি পড়া যদি আমরা সেটা পড়ি, তাহলে সেটাকে সবসময় আমরা নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে লিঙ্ক করতে চাই। তাহলে যদি কোনো পড়া যদি একটি ছাত্র বা ছাত্রী পড়ে এবং নিজেদের সাথে যদি সেটা যোগাযোগ স্থাপন করতে পারে, তাহলে সেটা তাদের অনেক দিন ধরে বা অনেক সারা জীবনব্যাপী হয়তো সেই বিষয়টা তাদের বোধগম্য থেকে যায়। উপসংহার: আমরা পঠন দক্ষতা বিকাশের আবশ্যিক কার্যাবলীতে এটি বুঝতে পারলাম যে পঠনের ধরন কিভাবে পড়লে আমাদের সুবিধা হবে এবং বিষয়কে সঠিকভাবে বুঝতে এবং বলতে পারবো। এই পদ্ধতি অবলম্বন করে ছাত্র বা ছাত্রী তাদের পঠন পদ্ধতি আরও বিকশিত করে তুলতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমার কথা শুনলেন। আশা করব আপনারা উপকৃত হবেন।